নমস্কার, আপনাদের আরও একবার স্বাগত জানাই আমাদের এবং আপনার সকলের প্রিয় এক্সাম অরবিট ইউটিউব চ্যানেলে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো এসএসসি জিডি, এসএসসি এমটিএস, গ্রুপ সি এবং গ্রুপ ডি, এছাড়াও আরও বিভিন্ন যে সরকারি পরীক্ষাগুলো হয় সেখানে আসা সম্ভাব্য জিকের সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে। তাহলে সময় না নষ্ট করে শুরু করা যাক। প্রথম যে প্রশ্নর উপর আমরা আলোকপাত করব সেটি হলো ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়। এবার দেখুন, এখানে 30টি প্রশ্ন আছে, কিন্তু আমরা এই প্রত্যেকটি প্রশ্নের পরিপ্রেক্ষিতে যে আলোচনাগুলো করব তার মাধ্যমে হয়তো দেখবেন আপনার 30টির জায়গায় 100টি প্রশ্ন তৈরি হয়ে গেল। তাই ভিডিওটি শেষ অবধি দেখবেন এবং প্রত্যেকটি আলোচনা একটু মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে প্রথম যে প্রশ্নটা রয়েছে, ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়, এর উত্তর আপনারা যারা যারা দিয়েছেন আপনারা একদম সঠিক উত্তর দিয়েছেন। সেটি হলো সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্তকে বলা হয় ভারতের নেপোলিয়ান। আচ্ছা, এবার আপনারা কি বলতে পারবেন সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান কে বলেছেন? ঠিক বলেছেন, সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলেছেন V.A. স্মিথ। তাহলে V.A. স্মিথ সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলেছেন। এছাড়াও আরও সমুদ্রগুপ্তকে অনেক নামে ডাকা হয়, যেমন ইতিহাসের যে সুবর্ণ যুগের অগ্রদূত বলা হয়। এরকমই সমুদ্রগুপ্তের যে বিভিন্ন টাইটেলগুলো আছে সেগুলো আপনারা একটু দেখে নেবেন। দ্বিতীয়ত যে প্রশ্নটি আছে সেটি হলো সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর কোনটি? আপনারা সকলেই জানেন সিন্ধু সভ্যতার সবথেকে প্রাচীন বন্দর যেটি সেটি হলো লোথাল বন্দর। আচ্ছা, এবার আপনারা কি বলতে পারবেন এই লোথাল বন্দরটি কোন রাজ্যে অবস্থিত? ঠিক বলেছেন, লোথাল বন্দরটি অবস্থিত গুজরাটে। এবার এই লোথাল বন্দরটি কেন বিখ্যাত বলুন তো? এখানে আরেকটা প্রশ্ন আপনি জেনে রাখুন যে সিন্ধু সভ্যতার ম্যানচেস্টার বলা হতো লোথাল বন্দরকে, অর্থাৎ লোথাল বন্দরকে কেন্দ্র করেই বিভিন্ন ধরনের বস্ত্র শিল্প গড়ে উঠেছিল সিন্ধু সভ্যতায়। সেই জন্য লোথাল বন্দরকে সিন্ধু সভ্যতার ম্যানচেস্টার বলা হয়। আচ্ছা, এবার আপনারা কমেন্টে এই প্রশ্নের উত্তর দিয়ে দিন তো যে আমাদের বর্তমান ভারতের ম্যানচেস্টার কাকে বলে। চলুন আপনারা উত্তরটা টাইপ করুন, ততক্ষণে আমি পরের প্রশ্নের দিকে চলে যাই। পরের প্রশ্নটি হলো পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল? পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526 খ্রিস্টাব্দে। কাদের কাদের মধ্যে? না, আপনারা সকলেই জানেন ইব্রাহিম লোদি এবং বাবরের মধ্যে। তাহলে পানিপথের প্রথম যুদ্ধ কাদের কাদের মধ্যে হয়েছিল? না, ইব্রাহিম লোদি ও বাবরের মধ্যে হয়েছিল। আচ্ছা, এই জায়গায় আরেকটি প্রশ্ন যেটি হবে সেটি হলো কোন যুদ্ধের মাধ্যমে ভারতে সুলতানি বংশের পতন হয়? সুলতানি যে বংশ ছিল সেই সুলতানি বংশের পতন হয় এবং মুঘলদের সাম্রাজ্য শুরু হয়। তাহলে এই পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে সুলতানি বংশের পতন হয় এবং মুঘলদের সাম্রাজ্য শুরু হয়। আচ্ছা, এরপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো ভারতের দীর্ঘতম নদী কোনটি? এবার আপনারা হয়তো অনেকেই জানেন যে দীর্ঘতম যদি আমরা বলি সবথেকে দীর্ঘতম নদী এশিয়ার, তাহলে আপনারা হয়তো বলবেন যে ব্রহ্মপুত্র। কিন্তু আমরা যদি দেখি ভারতের দীর্ঘতম নদী কোনটি, তাহলে ভারতের দীর্ঘতম নদী হলো গঙ্গা। এরপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো সূর্যোদয়ের দেশ কাকে বলে? সূর্যোদয়ের দেশ আপনারা সকলেই জানেন জাপানকে। এছাড়াও আরেকটা প্রশ্ন এখানে জেনে রাখা ভালো যে ভূমিকম্পের দেশ কাকে বলে? তাহলে এই ভূমিকম্পের দেশও বলা হয় জাপানকে। ভূমিকম্পের দেশ বলা হয় জাপানকে। এবার এখানে আরেকটা বিষয় আপনাদের জেনে রাখা ভালো যে ভারতের যে সূর্যোদয়ের শহর, সেই সূর্যোদয়ের শহর কোনটাকে বলা হয়? ঠিক বলেছেন, ভারতের সূর্যোদয়ের শহর হলো অরুণাচল প্রদেশের ইটানগর। অরুণাচল যে রাজ্য রয়েছে অরুণাচল প্রদেশ, সেখানের যে রাজধানী ইটানগর সেটাকে বলা হয় ভারতের সূর্যোদয়ের শহর। আচ্ছা, এবার বলুন তো বক্সারের যুদ্ধ কাদের কাদের মধ্যে হয়েছিল? বক্সারের যুদ্ধ তো 1764 সালে হয়েছিল, এটা আপনারা সকলেই জানেন। তাহলে বক্সারের যুদ্ধ কাদের কাদের মধ্যে হয়েছিল এটা একটু কমেন্টে লিখে দিন। আচ্ছা, এর পরের প্রশ্নটি কি আছে? এর পরের প্রশ্নটি হলো বায়ুমণ্ডলের কোন স্তরে বিমান চলাচল করে? ট্রপোস্ফিয়ারে হবে কি? এটা দেখুন উত্তর কী আছে, স্ট্র্যাটোস্ফিয়ার। ঠিক আছে না ভুল আছে? ঠিকই আছে। কেন বলুন তো? কারণ স্ট্র্যাটোস্ফিয়ারকে আমরা বলে থাকি
শান্তমণ্ডল। কেন শান্তমণ্ডল বলি? কারণ এই স্ট্র্যাটোস্ফিয়ারে মেঘ থাকে না। মেঘ থাকে না বলেই ঝড় বৃষ্টি বা বজ্রপাত হয় না। তাহলে মেঘ কোন স্পিয়ারে থাকে? কোন স্পিয়ারে বেশি বজ্রপাত ঝড় বৃষ্টি হয়? ঠিক বলেছেন, ট্রোপোস্পিয়ারে বেশি ঝড় বৃষ্টি বা বজ্রপাত হয়। সেই জন্য ট্রোপোস্পিয়ারকে আমরা বলবো ক্ষুদ্রমণ্ডল এবং স্ট্র্যাটোস্ফিয়ারকে আমরা বলবো শান্তমণ্ডল। তাই শান্তমণ্ডলেই এই বিমানগুলো চলাচল করে। চলুন এর পরের প্রশ্নটি কী আছে? এর পরের প্রশ্নটি পলিটি এবং ইকোনমি পোর্শন থেকে আছে। তো এখানে দেখুন, ভারতের সংবিধানের জনক আমরা সকলেই জানি, ভারতের সংবিধানের জনক বলা হয় ডক্টর বি.আর. আম্বেদকরকে। এটি খুব সহজ প্রশ্ন, কিন্তু তার সাথে সাথে এটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা, ভারতের সংবিধান সম্পর্কে কয়েকটা কথা বলি। ভারতের সংবিধান রচনা কবে গ্রহণ করা হয়? না, ভারতের সংবিধান গ্রহণ করা হয় 26শে নভেম্বর 1950 সালে 1949 সালে। এবার এই সংবিধান কার্যকরী হয় কত সালে? না, কার্যকরী হয় 26শে জানুয়ারি 1950 সালে এই সংবিধান কার্যকরী হয়। সেই জন্যই আমরা 26শে নভেম্বর দিনটি পালন করে থাকি জাতীয় সংবিধান দিবস, এবং 26শে জানুয়ারি দিনটি আমরা পালন করে থাকি প্রজাতন্ত্র দিবস। চলুন তারপরের প্রশ্নটি কী আছে? তারপরের প্রশ্নটি হলো, ভারতের রাষ্ট্রপতি হতে গেলে ন্যূনতম কত বয়স হতে হয়? তাহলে ভারতের রাষ্ট্রপতি হওয়ার জন্য ন্যূনতম বয়স হতে হয়, ভারতের রাষ্ট্রপতি হওয়ার জন্য ন্যূনতম 35 বছর বয়স হতে হয়। আপনারা জানেন বর্তমান ভারতের রাষ্ট্রপতি হলেন মাননীয়া দ্রৌপদী মুর্মু। তিনি ভারতের 15তম রাষ্ট্রপতি এবং তিনি এর আগে ঝাড়খণ্ডের রাজ্যপাল ছিলেন। এবং তিনি হলেন উড়িষ্যা রাজ্যের বাসিন্দা। আচ্ছা, এর পরের প্রশ্ন কী আছে? এর পরের প্রশ্ন হলো, পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রথম কোন রাজ্যে শুরু হয়? পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রথম কোন রাজ্যে শুরু হয়? আপনারা জানেন যে আমাদের যে পঞ্চায়েতি ব্যবস্থা সেটি হলো ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা। ত্রিস্তর অর্থাৎ এখানে 3টি স্তর রয়েছে। এই 3টি স্তর কী কী? না, এর মধ্যে একটা হলো গ্রাম পঞ্চায়েত, আরেকটা হলো পঞ্চায়েত সমিতি, এবং আরেকটা হলো জেলা পরিষদ। তা এই আমাদের যে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা, এই পঞ্চায়েত রাজ ব্যবস্থা প্রথম কোথায় চালু হয়? না, প্রথম চালু হয়েছিল রাজস্থানে। রাজস্থানের কোন জায়গায়? না, রাজস্থানের নাগৌরে। রাজস্থানের কোন জায়গায়? রাজস্থানের নাগৌরে এটা প্রথম চালু হয়। বেশ, তারপরের প্রশ্ন কী আছে? তারপরের প্রশ্ন আছে, ভারতের কেন্দ্রীয় ব্যাংক কোনটি? অর্থাৎ যেটি হলো সেন্ট্রাল রিকগনাইজড ব্যাংক। ভারতের কোনটি সেটি হলো আরবিআই। আরবিআইকে আমরা কি বলে থাকি? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এবার এখানে যে বিষয়টি জানতে হবে যে আরবিআই কত সালে তৈরি হয়? না, আরবিআই ব্যাংকটি তৈরি হয় 1935 সালে। ঠিক আছে। আর আমাদের এই যে বিভিন্ন ধরনের নোট ছাপার যে দায়িত্ব সেটি আরবিআইয়ের ওপর দেওয়া থাকে। এরপরের যে প্রশ্ন সেটি খুবই গুরুত্বপূর্ণ, সেটি হলো লোকসভার সদস্য সংখ্যা সর্বাধিক কত হতে পারে? তাহলে লোকসভার সদস্য সংখ্যা সর্বাধিক হতে পারে 552 জন। আর আপনারা সকলেই জানেন লোকসভার সদস্যদের আমরা বলে থাকি এমপি। এই বিষয়টি অনেক সময় গুলিয়ে যায়। এমপি মানে হলো মেম্বার অফ পার্লামেন্ট, যেটাকে আমরা বাংলায় বলে থাকি সাংসদ, তাই না? যেমন আমাদের দেব সাংসদ, তাহলে বাংলায় আমরা বলে থাকি সাংসদ। মেম্বার অফ পার্লামেন্ট, পার্লামেন্টকে আমরা সংসদ বলি, সেই জন্য আমরা বলি সাংসদ। আরেকটা যেটা হয় এমএলএ। এমএলএটা কি? এমএলএটা হলো বিধানসভার সদস্য। অর্থাৎ এই যে 2026-এর যে ইলেকশন হবে, বিধানসভা ইলেকশনে, সেইখানে যে সমস্ত প্রার্থীরা ভোটে দাঁড়াবে তাদেরকে আমরা বলবো এমএলএ। এমএলএর ফুল ফর্ম কি? মিনিস্টার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি। অর্থাৎ যাদেরকে আমরা বলি বিধায়ক। সেই হিন্দিতে একটা ডায়লগ হয় না, মেরা চাচা বিধায়ক হ্যাঁ, তো এই হচ্ছে সেই বিধায়ক। এটাকে আমরা বলি মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, অর্থাৎ বিধানসভার সদস্যকে আমরা বলে থাকি বিধায়ক। তা এই বিষয়টি একটু মাথায় রাখবেন। এবং এই যে লোকসভা কিন্তু আমাদের সংসদের 3টে ভাগ হয়। আমাদের সংসদের 3টে ভাগ হয়। একটা হয় লোকসভা,
তারপরে হয় রাজ্যসভা এবং আরেকটা হয় রাষ্ট্রপতি। তাহলে একটা সংসদের আমরা সাধারণত দেখে রাখি 3টে হাউস থাকে, আপার হাউস, লোয়ার হাউস এবং আরেকটা হয় রাষ্ট্রপতি ভবন। তাহলে এই বিষয়টা একটু মাথায় রাখবেন, এখান থেকেও প্রশ্ন হয়ে যায় অনেক সময়। এর পরের প্রশ্নটি কী আছে না, এর পরের প্রশ্নটি হলো ভিটামিন সি এর রাসায়নিক নাম। শুধুমাত্র ভিটামিন সি নয়, এর সাথে সাথে আরও যে ভিটামিনগুলো আছে তাদেরও রাসায়নিক নাম একটু মনে রাখবেন। ভিটামিন সি এর রাসায়নিক নাম হলো অ্যাসকর্বিক অ্যাসিড। অ্যাসকর্বিক অ্যাসিড, ভিটামিন সি আমরা কোথা থেকে পাই না, বিভিন্ন টক জাতীয় ফল, খাবার, এগুলো থেকে আমরা ভিটামিন সি পাই। এছাড়াও ভিটামিন এর রাসায়নিক নাম কি না, ভিটামিন এর রাসায়নিক নাম কি আপনারা সকলেই বলুন। ভিটামিন এর রাসায়নিক নাম হলো রেটিনল, তাই না? ভিটামিন এর রাসায়নিক নাম হলো রেটিনল। আচ্ছা, এবার বলুন তো ভিটামিন বি এর রাসায়নিক নাম কি? ঠিক বলেছেন, ভিটামিন বি এর রাসায়নিক নাম হলো থিয়ামিন। আচ্ছা, ভিটামিন ডি এর রাসায়নিক নাম? ভিটামিন ডি এর রাসায়নিক নাম হলো ক্যালসিফেরল। ভিটামিন ই এর রাসায়নিক নাম হলো টোকোফেরল এবং কে এর রাসায়নিক নাম হলো ফাইলোকুইনল। তাহলে এই মোটামুটি কয়েকটা জিনিস আপনি যদি মনে রাখেন তাহলে এর থেকে একটা প্রশ্ন দেওয়ার সম্ভাবনা খুবই বেশি। আচ্ছা, এর পরের প্রশ্ন হচ্ছে মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত? তো আমাদের এখানে সেলসিয়াসে দেওয়া নেই, এখানে আমাদের ফারেনহাইটে দেওয়া আছে, তাই গুলিয়ে যাবেন না। মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা যদি ফারেনহাইট বলে তাহলে আপনি দেবেন 98.4 ডিগ্রি ফারেনহাইট। এরপরে যে প্রশ্নটি হলো সেটি হলো আলোর গতিবেগ কত? তাহলে দেখুন, আলোর গতিবেগ কত এর উত্তরে আপনারা হয়তো বলতে পারেন, এটা হয়তো আপনারা অনেকে শুনেননি, 3 লক্ষ কিলোমিটার/সেকেন্ড। আপনারা হয়তো এটা জানেন যে 3 × 10⁸ মিটার/সেকেন্ড। তো এই যে 10-এর পাওয়ার যে 8 দিয়েছি সেটার মানেই কিন্তু 3 লক্ষ কিলোমিটার/সেকেন্ড। এবার এখানে আরেকটা বিষয় আমাদের জানতে হবে যে বজ্রপাতের সময় আমরা আগে আলো দেখতে পাই না আগে শব্দ শুনতে পাই? বলুন তো ভেবে করে। ঠিক বলেছেন, আমরা আগে আলো দেখতে পাই, অর্থাৎ আগে আলোটা আসে তারপর শব্দ আসে। এমনটা কেন হয়? কারণ আলোর গতিবেগ শব্দের থেকে বেশি। তাহলে এখানে আপনারা দেখলেন যে আলোর গতিবেগ হলো 3 × 10⁸ মিটার/সেকেন্ড বা 3 লক্ষ কিলোমিটার/সেকেন্ড। তাহলে শব্দের গতিবেগ কত? শব্দের গতিবেগ হলো 343 মিটার/সেকেন্ড। তাহলে শব্দের গতিবেগ কত? 343 মিটার/সেকেন্ড। তাহলে দেখতে পাচ্ছেন কোনটার স্পিড বেশি, সেই জন্য আমরা আগে আলো দেখতে পাই। আচ্ছা, এরপরে আছে পেনিসিলিনের আবিষ্কর্তা কে? অর্থাৎ পেনিসিলিন কে আবিষ্কার করেন? এটা আপনারা সকলেই জানেন, এটা ক্লাস 7-8-এর বইয়ে আছে। সেটি হলো আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিনের আবিষ্কার করেন। আচ্ছা, এবার হিমোগ্লোবিনে কোন ধাতু থাকে? হিমোগ্লোবিনে লোহা থাকে। এই প্রশ্নই কিন্তু বারবার করা হয় ডাব্লিউবিপি কনস্টেবল বা কেপি কনস্টেবল, এসএসসি জিডি এগুলোতে। হিমোগ্লোবিনে কোন ধাতু থাকে না, লোহা থাকে, যেটাকে আমরা বলি আয়রন। অনেক সময় আমরা আয়রন ট্যাবলেট। হিমোগ্লোবিনে কোন ধাতু থাকে না, লোহা থাকে। আচ্ছা, তারপরের প্রশ্ন সেটি হলো লাফিং গ্যাসের রাসায়নিক নাম কি? লাফিং গ্যাসের রাসায়নিক নাম হলো নাইট্রাস অক্সাইড। অর্থাৎ এটি হলো লাফিং গ্যাস। লাফিং গ্যাসের রাসায়নিক নাম হলো নাইট্রাস অক্সাইড। বেশ। আচ্ছা, এবার এখানে স্টক মার্কেট সম্পর্কে আপনারা যারা অবগত আছেন তারা নিশ্চয়ই বুল অ্যান্ড বিয়ারের কথা শুনেছেন। বুল অ্যান্ড বিয়ার। তা এই বুল অ্যান্ড বিয়ার শব্দ দুটি কোন ক্ষেত্রের সাথে যুক্ত? এটি খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ইকোনমি থেকে এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। তো এটি শেয়ার মার্কেট বা যেটাকে আমরা বলি স্টক মার্কেট, তার সাথে যুক্ত। আচ্ছা, তার পরের প্রশ্নটি কী আছে? এর পরের প্রশ্ন হলো কাজিরাঙা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? আচ্ছা, চলুন এই ন্যাশনাল পার্কটা পড়ার আগে আমি আপনাদের একটা মজার ট্রিক্স বলে দিই। মজার ট্রিক্সটি হলো আসামের যত ন্যাশনাল পার্ক আছে আপনারা নিমেষেই সেগুলো মনে করতে পারবেন। ট্রিক্সটি কি? ট্রিক্সটি হলো আসামের কাজী, হ্যাঁ আসামের কাজী, আসামের একজন কাজী আছে, আসামের কাজী মানা করেছে আজি, আসামের কাজী
মানা করেছে আজি ওরাং শেখকে নামাজ পড়তে। তাহলে দেখুন তো এখানে আসামের কাজি থেকে আপনারা কিন্তু কাজিরাঙা ন্যাশনাল পার্ক পাবেন, মানা থেকে আপনারা পাবেন মানস ন্যাশনাল পার্ক, এবং তারপরে যে লাইনটি হলো সেটি হলো ওরাং শেখকে নামাজ পড়তে, ওরাং শেখকে নামাজ পড়তে। বেশ, তাহলে দেখুন তো আসামের কাজী রয়েছে আজি, সেখান থেকে আমরা পেলাম মানস ন্যাশনাল পার্ক, কাজিরাঙা ন্যাশনাল পার্ক। এবার এই যে ওরাং ন্যাশনাল পার্ক, তারপরে সেখোয়া ন্যাশনাল পার্ক এবং নামেরি ন্যাশনাল পার্ক, দেখুন তো কতগুলো ন্যাশনাল পার্ক পেয়ে গেলাম। তাহলে শুধুমাত্র একটা ট্রিক্স জেনে, সেটি কি না, আসামের কাজী মানা করেছে আজি ওরাং শেখকে নামাজ পড়তে। তাহলে এরকম ন্যাশনাল পার্কের আমার কাছে অনেক ট্রিক্স আছে, আপনারা যদি চান এই ট্রিক্সগুলো আমি আপলোড করব তাহলে কমেন্ট করুন, আমি নিশ্চয়ই আপলোড করব। তাহলে দেখুন তো এই যে কাজী, আসামের কাজী, তাহলে এই কাজী কোথায়, আসামে অবস্থিত। চলুন তারপরে যেটি হলো গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সেটি হচ্ছে নোবেল পুরস্কার কবে থেকে দেওয়া হয়। আপনারা সকলেই জানেন নোবেল পুরস্কার দেওয়া হয় 1901 সাল থেকে। এই নোবেল নামটা কার, নোবেল নামটা হলো আলফ্রেড নোবেলের। আলফ্রেড, ইনি হলেন আলফ্রেড নোবেল। আলফ্রেড নোবেল কে না, আলফ্রেড নোবেল হলেন ডিনামাইটের আবিষ্কর্তা। আলফ্রেড নোবেল হলেন ডিনামাইটের আবিষ্কর্তা। এই নোবেল প্রাইজটা দিয়ে নরওয়ে এবং সুইডেনের, নরওয়েজিয়ানসরা শুধুমাত্র শান্তিতে দেন এবং সুইডেন থেকে বাকি ক্ষেত্রে দেওয়া হয়। আচ্ছা, নোবেল কতগুলো ক্ষেত্রে দেওয়া হয় না, নোবেল আমাদের ফিজিক্সে দেওয়া হয়, নোবেল কেমিস্ট্রিতে দেওয়া হয়, নোবেল চিকিৎসা শাস্ত্রে দেওয়া হয় অর্থাৎ মেডিসিনে দেওয়া হয়, নোবেল পিস অর্থাৎ শান্তিতে দেওয়া হয়, নোবেল লিটারেচার অর্থাৎ সাহিত্যতে দেওয়া হয়, এবং নোবেল ইকোনমিক্স অর্থাৎ অর্থনীতিতে দেওয়া হয়। তাহলে দেখুন তো 6টি ক্ষেত্রে নোবেল প্রাইজ দেওয়া হয়। আচ্ছা, এবার আমাকে বলুন তো যে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর মহাশয় কত সালে নোবেল পেয়েছিলেন। এশিয়ার প্রথম নোবেল পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর মহাশয়। তিনি 1913 সালে নোবেল প্রাইজ পেয়েছিলেন। কিসের জন্য, তিনি গীতাঞ্জলি বা সংস অফ অফারিংসের জন্য নোবেল প্রাইজ পেয়েছিলেন। চলুন পরের প্রশ্নটি দেখে নেওয়া যাক। উইংস অফ ফায়ার কার আত্মজীবনী। উইংস অফ ফায়ার হলো আমাদের সকলের প্রিয় এপিজে আব্দুল কালামের আত্মজীবনী। এপিজে আব্দুল কালামকে আমরা কী নামে চিনি, ঠিক বলেছেন, মিসাইল ম্যান, মিসাইল ম্যান অফ ইন্ডিয়া। মিসাইল ম্যান অফ ইন্ডিয়া বলা হয় এপিজে আব্দুল কালামকে। আচ্ছা, এরপরের যে প্রশ্নটি হলো সেটি হলো ওস্তাদ বিসমিল্লাহ খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত। তাহলে এরও একটা আছে বাদ্যযন্ত্র নিয়ে, আমি খুব সুন্দর একটা ট্রিক্স বানিয়েছি, তো আপনারা যদি চান কমেন্ট করুন, আমি বাদ্যযন্ত্র নিয়েও একটি ভিডিও আপলোড করব। এটা এসএসসি জিডির জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে, তার সাথে সাথে এসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য। আমার যে ট্রিক্সটি ছিল সেটি এরকম ছিল যে হরি জগন্নাথ দয়া করে বিসমিল্লা বলে হুসেনের কথায় আহমেদের বিয়েতে সানাই বাজালো। তাহলে দেখুন তো এখানে বিসমিল্লা বলে আসে না, তাহলে এই যে বিসমিল্লা মানে হলো ওস্তাদ বিসমিল্লা খান কি বাজালো, সানাই বাজালো। তাহলে দেখুন এইভাবে কিন্তু খুব সহজেই আপনি স্ট্যাটিক জিকের বিভিন্ন যে টপিকগুলো আছে সেগুলো প্রত্যেকটি আমার কাছে ট্রিক্স সমেত আছে, আপনি চাইলেই কমেন্ট করলে আমি সেগুলো আপলোড করতে পারি, তাই আপনার কমেন্ট করাটা জরুরি। আচ্ছা, এর পরের প্রশ্ন কি আছে, এর পরের প্রশ্ন হলো গৌতম বুদ্ধ কোথায় নির্মাণ লাভ করেছিলেন। এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ট্রিকি প্রশ্ন। কেন, কারণ আমরা দুটো টার্ম পাই গৌতম বুদ্ধ সম্পর্কে, একটা হলো মহাভিনিষ্ক্রমণ, একটা হলো মহাভিনিষ্ক্রমণ, আর একটা হলো মহাপরিনির্মাণ। তা এই দুটো কনফিউশন হয়, মহাভিনিষ্ক্রমণ আর মহাপরিনির্মাণ। তাই মহাভিনিষ্ক্রমণটা কি, মহাভিনিষ্ক্রম হলো তিনি যখন গৃহত্যাগ করেছিলেন, তিনি 29 বছর বয়সে যখন গৃহ ত্যাগ করেছিলেন তখন সেটাকে বলা হয় মহাভিনিষ্ক্রমণ। এবং তিনি যখন মারা গিয়েছিলেন, মানে এটা আপনারা এইভাবে মনে রাখতে পারেন যে তিনি মারা গিয়েছিলেন এবং পরীদের কাছে চলে গিয়েছিলেন, সেই জন্য সেটা পরিস্ক্রমণ,
মহাপরিনির্বাণ বলে থাকি, অর্থাৎ তিনি মারা গিয়েছিলেন এবং পরীদের কাছে চলে গিয়েছিলেন, সেই জন্য সেটাকে আমরা বলি মহাপরিনির্বাণ। এবার প্রশ্নটা হলো তিনি কোথায় নির্বাণ লাভ করেছিলেন? না, তিনি বোধগয়ায় নির্বাণ লাভ করেছিলেন, বোধগয়াতে। সেখানে একটা পিপলের গাছ ছিল, পিপল কা পেড় বলি না, সেই পিপল গাছের নিচে তিনি বসে দিব্যজ্ঞান লাভ করেছিলেন এবং ওই গাছটার নাম হয়ে গেছে বোধিবৃক্ষ এবং জায়গাটার নাম হয়ে গেছে বুদ্ধগয়া বা বোধগয়া। ঠিক আছে, তারপরে প্রশ্নটি কি না, ভারতের ম্যানচেস্টার কাকে বলে? এই দেখুন, আমি আপনাদের এই প্রশ্নটি করেছিলাম, ভারতের ম্যানচেস্টার কাকে বলে? আহমেদাবাদকে বলা হয়। আচ্ছা, উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলে? ঠিক বলেছেন, উত্তর ভারতের ম্যানচেস্টার হলো কানপুর। আবার দক্ষিণ ভারতের ম্যানচেস্টারকে, হ্যাঁ, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার হলো কোয়েম্বাটুর। তাহলে উত্তর ভারতের ম্যানচেস্টার কানপুর এবং দক্ষিণ ভারতের ম্যানচেস্টার হলো কোয়েম্বাটুর। আচ্ছা, এবার সিপিইউকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় কেন? কারণ কম্পিউটারের যাবতীয় কাজ কে করে? সিপিইউর ফুল ফর্ম কি? সিপিইউর ফুল ফর্ম হলো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। ঠিক আছে, আচ্ছা, তারপরের প্রশ্ন কি আছে? তারপরের প্রশ্ন হলো বিশ্বের বৃহত্তম মরুভূমি কোনটি? বিশ্বের বৃহত্তম মরুভূমি হলো সাহারা মরুভূমি। আচ্ছা, এবার যদি বলা হয় যে ভারতের বৃহত্তম মরুভূমি কোনটি, তাহলে ভারতের বৃহত্তম মরুভূমি হলো থর মরুভূমি। ঠিক আছে, আচ্ছা, এর পরের প্রশ্ন কি না, করব অথবা মরব অর্থাৎ ডু অর ডাই, এই স্লোগানটি কে দিয়েছেন? এটা আমরা সকলেই জানি যে জাতির জনক বা জাতির পিতা মহাত্মা গান্ধী এই স্লোগানটি দিয়েছিলেন। কখন দিয়েছিলেন এটা তো আমাদের জানতে হবে। তাহলে ডু অর ডাই করেঙ্গে ইয়া মারেঙ্গে এই স্লোগানটি তিনি দিয়েছিলেন 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের সময়। 1942 সালের ভারত ছাড়ো আন্দোলনের সময় মহাত্মা গান্ধী ডু অর ডাই অর্থাৎ করেঙ্গে ইয়া মারেঙ্গে বা করব অথবা মরব এই স্লোগানটি দিয়েছিলেন। আচ্ছা, 1942 সালে কোন আন্দোলন হয়েছিল তাহলে? ভারত ছাড়ো আন্দোলন। বেশ, আচ্ছা, তারপরে প্রশ্ন কি না, ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত? ডুরান্ড কাপ তো ফুটবল খেলার সাথে যুক্ত, কিন্তু আপনারা কি জানতেন যে এই ডুরান্ড কাপ হলো এশিয়ার সব থেকে প্রাচীন কাপ? এশিয়ার সব থেকে প্রাচীন কাপ হলো এই ডুরান্ড কাপ। আচ্ছা, তারপরের প্রশ্ন কি আছে? তারপরের প্রশ্ন হলো ইসরোয়ের সদর দপ্তর কি? এটা আমাদের শেষ প্রশ্ন, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এর পরের ভিডিও পার্ট 2 পাওয়ার জন্য আরও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আপনারা কমেন্ট করতে পারেন। তার সাথে সাথে স্ট্র্যাটেজিকের যে বিভিন্ন পার্টের ট্রিক্স সহ ভিডিও পাওয়ার জন্য এমন সুন্দর সুন্দর ট্রিক্স আছে, আপনারা একবার পড়লেই মনের মধ্যে আপনাদের গেঁথে যাবে। তো সেগুলোর জন্য আপনারা কমেন্ট করতে পারেন। তাহলে আমরা শেষ প্রশ্নটি দেখে নেব, ইসরো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তাহলে আমরা জানি বেঙ্গালুরুতে অবস্থিত। আচ্ছা, এবার বলুন তো ইসরো এর বর্তমান চেয়ারম্যান কে? ঠিক বলেছেন, ভি নারায়ণন। আচ্ছা, ইসরো এর ফুল ফর্ম কি? ইসরো এর ফুল ফর্ম হলো ইন্ডিয়ান স্যাটেলাইট রিসার্চ অর্গানাইজেশন। ঠিক আছে, তাহলে আজকে আমাদের এই 30টি প্রশ্নের সেশন আমরা এখানেই শেষ করলাম। প্রশ্নগুলো কেমন ছিল আপনারা কমেন্টে জানান এবং আমাদের চ্যানেলটি যদি কোনোভাবে আপনাদের সহায়তা করতে পারে বা করতে পেরেছে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে থাকুন এবং এই ভিডিওটির পার্ট 2 পাওয়ার জন্য কমেন্ট সেকশন দিন। তার সাথে সাথে স্ট্র্যাটেজিকের বিভিন্ন যে টপিক রয়েছে সেগুলোর যদি আপনারা ট্রিক্স এর ভিডিও চান তো আমাকে মেসেজ করুন বা কমেন্ট সেকশনে দিন, আমি নিশ্চয়ই রিপ্লাই দেবো এবং নিশ্চয়ই পরবর্তী সময় ভিডিও আপলোড করার চেষ্টা করব। ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য। শুরু করে দিন পড়াশোনা আর সময় না নষ্ট করে। গুড বাই।